আলাইকুম। ডক্টরওয়ালা.কম আয়োজিত ফেসবুকে লাইভ প্রোগ্রাম ডক্টরওয়ালায় আমার ডাক্তার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আছি আপনাদের সাথে এবং থাকবো অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। আমাদের আজকের বিষয় হচ্ছে হাঁটুর ব্যথায় করণীয়। আর তাই আজ আমরা আমাদের সেটা আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর এম হাবিবুর রহমান স্যারকে। তিনি প্রফেসর হিসাবে কর্মরত আছেন ফিজিক্যাল মেডিসিন বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, নিটোরে, যেটা আপনারা পঙ্গু হাসপাতাল হিসেবে জানেন। দর্শক, আপনারা চাইলে স্যারের সাথে সরাসরি কথা বলতে পারেন এবং আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন। আর তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে। এছাড়াও আমাদের এই প্রোগ্রামটি, যেটি এখন ফেসবুকে লাইভে চলে গিয়েছে, সেখানে কমেন্টে গিয়ে আপনারা আপনাদের বয়স উল্লেখ করে আপনাদের সমস্যাটি লিখতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর জানাতে এবং আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? স্যার ভালো আছি স্যার। স্যার, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। স্যার, আমাদের আজকের বিষয় হচ্ছে হাঁটুর ব্যথায় করণীয়। তো স্যার, আমরা দেখলাম এবং জানলাম যে আপনি একজন ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট, যে প্রফেসর হিসাবে কর্মরত আছেন। স্যার, যদি আমাদেরকে প্রথমে একটু বলে দিতেন যে ফিজিক্যাল মেডিসিনটা আসলে কি, মানে সাবজেক্টটা বলতে আমরা কি বুঝি? ফিজিক্যাল মেডিসিন একটা মেডিকেল সায়েন্সের একটা ব্রাঞ্চ, মেইনলি মেডিসিনের একটা ব্রাঞ্চ। এরা এই সাবজেক্টে শরীরের মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, অর্থাৎ সমস্ত বোন, জয়েন্টস, মাসলস এর যাবতীয় অসুখ এবং পুনর্বাসন চিকিৎসা এই নিয়ে ডিল করে। এর মূল উদ্দেশ্য হচ্ছে রোগীকে কর্মক্ষম করা, তার জীবনকে আনন্দময় করা এবং উপার্জনশীল করা। স্যার, আমাদের আজকের বিষয়টা তো হাঁটুর ব্যথায় করণীয়। তো স্যার, আমাদেরকে যদি একটু বলতেন যে হাঁটুর ব্যথা কেন হয়, মানে বাচ্চাদের বা বড়দের কি আলাদা কোনো কারণ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। হাঁটুর ব্যথা এটা খুব কমন। শরীরে সবচেয়ে বেশি ব্যথা হয় কোমরে, ঘাড়ে এবং হাঁটুতে। হাঁটু যেহেতু আমাদের শরীরের ওজন বহন করতেছে, প্রতিটা হাঁটু, যেমন আমার ওজন যদি 80 কেজি হয়, তাহলে 40 কেজি ওজন হাঁটুর দিয়ে চলে যাচ্ছে। এছাড়া আমরা যখন ওঠানামা করি, সিঁড়ি দিয়ে উঠি, পাহাড়ে উঠি, বা আমরা যখন নিচে বসি, টয়লেটে বসি, নামাজে বসি, আমাদের হাঁটুর উপরে এই যে ওজনটা, এটা আরো বেড়ে যায়, 3 গুণ 4 গুণ বেড়ে যায়। অর্থাৎ শরীরের লোড টানতেছে সে। এই লোড বহন করার ক্ষমতা যখন কমে যায়, তখন তার ভিতরে নানান ধরনের অসুবিধা দেখা দেয়। এছাড়া আপনি বলছেন শিশুদের হাঁটু ব্যথা হয়, বড়দেরও হয়। শিশুদের বেশি কারণ হচ্ছে তারা আঘাত পায়, পড়ে যায়, আঘাত পায়, বা খেলাধুলা করতে ব্যথা পেতে পারে। তো আঘাতজনিত ব্যথাটা শিশুদেরও হয়, খেলোয়াড়দের হয়, বড়দেরও হইতে পারে। এছাড়া শিশুদের বাত রোগ আছে, রিউমেটিক ফিভার আছে, সেই রোগেও হাঁটু ব্যথা হইতে পারে। তাছাড়া যদি কোনো ইনফেকশন হয়, সেপটিক আর্থ্রাইটিস, সেটাও হয়, বা বিভিন্ন ভিটামিনের কারণে। আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। দর্শক, আপনার প্রশ্নটি করুন, স্যার শুনতে পাচ্ছেন। স্যার, লাইনটি কেটে গিয়েছে। স্যার, আপনি বলছিলেন হাঁটুর ব্যথার কারণ। বড়দের যুবক বয়সে ব্যথার প্রধান কারণ এই ট্রমা, অর্থাৎ খেলাধুলা বা পড়ে যাওয়া বা অ্যাক্সিডেন্ট, এই কারণে বেশি হয়। এছাড়া বাত রোগ, যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এটা বেশি হয়। কারো কারো গাউট হয়। আর বয়স্কদের জন্য ব্যথাটা প্রধান কারণ হচ্ছে ক্ষয়জনিত রোগ, যেটাকে বলা হয় ডিজেনারেটিভ ডিজিজ। হ্যাঁ, চিকিৎসার ভাষায় একে বলা হয় অস্টিও আর্থ্রাইটিস। এটা খুবই কমন। স্যার, কয় ধরনের ব্যথা হতে পারে? ব্যথা মূলত আমরা হাঁটুর ব্যথাগুলোকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা ব্যথা যেটা হাঁটাহাঁটি করলে বাড়ে, কাজকর্ম করলে বাড়ে, উঠা বসা করলে বাড়ে, এটা মেকানিক্যাল পেইন। আরেকটা হচ্ছে বাতজনিত ব্যথা, এটা তার উল্টা। এটা শুয়ে থাকলে বেশি হবে, বসে থাকলে বেশি হবে, ঘুমের মধ্যে বেশি, সকালবেলা বেশি, আবার হাঁটাহাঁটি করলে আস্তে আস্তে কমে আসে। প্রধানত এই 2 ধরনের ব্যথা। স্যার, হাঁটু ফুলে যাওয়ার কারণ কি কি হতে পারে? হাঁটু আঘাতে ফুলতে পারে, সেখানে একটা হিস্ট্রি থাকবে, আঘাত লেগেছে। আর আঘাত ছাড়া যদি ফুলে যায়, তাহলে এটা ইনফেকশনের জন্য হতে পারে, যেমন টিউবারকুলোসিস, টিবি রোগ, বা
কোনো ইনফেকশন, অস্টিওমাইলাইটিস এটা হইতে পারে। এছাড়া বাতজনিত রোগ যেগুলো, দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে টিউবারকুলোসিস শুধু লাংসেই হচ্ছে না, এটা টিউবারকুলোসিস শুধু লাংস ছাড়া সমস্ত শরীর টিবি হইতে পারে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হলো জয়েন্ট গুলা এবং মেরুদণ্ড, এখানে বেশি টিবি হইতে পারে। স্যার, এই হাঁটু ফুলে যাওয়া বা হাঁটুতে ব্যথা হলে বাসায় বসে কি কি রেমেডিজ দর্শকরা নিতে পারবে? যদি আঘাতজনিত ব্যথা হয় তাহলে রেস্ট নিতে হবে, অর্থাৎ হাঁটাহাঁটি কম করতে হবে, উঠা বসা কম করতে হবে। আর যদি আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে যে চিকিৎসা সেটা হচ্ছে বরফ দেওয়া, ঠান্ডা পানি, বরফ বা গ্রাম দেশে বলে জলপট্টি, এটা দেওয়া যেতে পারে, এতে আঘাতটা কমবে। আর 2-3 দিন পর থেকে গরম সেক, যেটা গরম পানির বেগ অথবা গরম পানিতে টাওয়েল ভিজিয়ে হাঁটুটা পেঁচাইয়ে গরম সেক দেওয়া যেতে পারে দিনে 2 বার, এটাতে আরাম পাওয়া যাবে। স্যার, ঠান্ডা দিতে হবে সাথে সাথে, তারপরে হচ্ছে গিয়ে গরম দিয়ে আস্তে আস্তে তাকে ব্যথাটা কমাতে হবে। স্যার, আমরা যদি এখন ব্রডলি টার্মটাতে চলে যাই, আর্থ্রাইটিস বলতে স্যার আমরা কি বুঝি? আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন। আর্থ্রাইটিস আর আর্থ্রালজিয়া দুইটা শব্দ এখানে আছে। একটা হচ্ছে যে হাঁটুতে ব্যথা হলো, কোনো ফুলে যায়নি, এটাকে বলি আমরা আর্থ্রালজিয়া। এটা সাধারণত সাধারণ কারণে হয়, জটিল তেমন কিছু নয়। কিন্তু যদি ব্যথার সাথে ফুলে যায়, অর্থাৎ ইনফ্লামেশন হয়, সেখানে আমরা এটাকে বলতেছি আর্থ্রাইটিস। অর্থাৎ আর্থ্রাইটিস হলে ব্যথাও থাকবে, ফুলেও যাবে, এটা একটু মোর ডেঞ্জারাস দেন ইনফেকশন আছে বা কোনো প্রদাহ আছে, এবং এর দীর্ঘমেয়াদী চিকিৎসার দরকার। স্যার, তো এই আর্থ্রাইটিসটা কয় ধরনের হতে পারে? আর্থ্রাইটিস হাঁটুর জন্য যদি আমরা বলি, হাঁটুতে খুব কমন আর্থ্রাইটিস হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, যেটা বয়সজনিত কারণে হয়। জয়েন্ট ফেলুর বলা যায়, জয়েন্ট যখন তার কাজটা সঠিকভাবে করতে পারে না তখন এক ধরনের প্রদাহ হয়, এখানে ব্যথাও হয়, ফুলেও যায়। তবে সাধারণত খুব বেশি মারাত্মক ব্যথা হয় না, এটা অস্টিও আর্থ্রাইটিস। আর দ্বিতীয় কমন যেটা, সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা হাঁটুর সাথে অন্যান্য জয়েন্ট গুলো ধরবে এবং একটু স্থায়ী হবে, মানে সময়টা বেশি নিবে, দীর্ঘমেয়াদী থাকবে। স্যার, এই আর্থ্রাইটিসের উপসর্গ বা সিমটমস গুলো কি কি? আমরা প্রথমেই বলেছি যে ব্যথা না থাকলে আর্থ্রাইটিস বলা যাবে না। আর ব্যথার সাথে জয়েন্টটা ফুলে যাবে এবং জয়েন্টের যে মুভমেন্ট আছে, হ্যাঁ, বা ভাঁজ করা, সোজা করা, এখানে বাধা সৃষ্টি করবে, মানে একটা রেস্ট্রিকশন মুভমেন্ট বা লিমিটেশন অফ মুভমেন্ট হবে। হয়তো পাটা পুরোপুরি সোজা হবে না অথবা পুরোপুরি ভাঁজ হবে না, এটা একটা। লাল হয়ে যাওয়া এরকম কি কিছু থাকতে পারে? খুব অ্যাকুইট অবস্থা, অর্থাৎ যদি বেশি মাত্রায় আক্রমণ করে তাহলে লাল হয়ে যায়। এটা সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিসে হয় বা গাউটে হইতে পারে। তখন জয়েন্টটা একটু গরম হয়ে যাবে, ফুলে যাবে এবং লাল হয়ে যাবে, একটু জ্বরও থাকতে পারে। স্যার, এই আর্থ্রাইটিসটা আপনারা কিভাবে ডায়াগনোসিস করে থাকেন স্যার, বা কি কি টেস্ট বা ইনভেস্টিগেশন? আর্থ্রাইটিসের মূলত হচ্ছে হিস্ট্রি থেকেই বোঝা যাবে এটা কোন ধরনের আর্থ্রাইটিস, এবং কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন ফোলা আছে কিনা, তার মুভমেন্ট ঠিক হচ্ছে কিনা, চাপ দিলে কোথাও ব্যথা করে কিনা, আর তার স্টেবিলিটি আছে কিনা জয়েন্টটা, এটা দেখে প্লাস কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, যেমন এক্সরে খুবই গুরুত্বপূর্ণ। এক্সরে করে এবং কিছু রুটিন ব্লাড টেস্ট গুলা, এগুলি করে আমরা আর্থ্রাইটিস ডায়াগনোস করতে পারি। স্যার, এই যে আমরা ইদানিং দেখছি যে ফিজিওথেরাপিটাকে অনেক জোর দেওয়া হচ্ছে, তো মেডিকেশনের পাশাপাশি স্যার ফিজিওথেরাপি কি ভূমিকা রাখছে এই ব্যথাগুলো দূর করতে? রাইট, ফিজিওথেরাপি অর্থাৎ মেডিসিন ছাড়া যেসব ফিজিক্যাল এজেন্ট দিয়ে চিকিৎসা করা হয়, তার মধ্যে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এক্সারসাইজ, আর একটা হচ্ছে তাপ চিকিৎসা। এক্সারসাইজ, যখন একটা জয়েন্টে আর্থ্রাইটিস হয় তার আশেপাশে মাসল গুলা উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, শুকিয়ে যায়, ওয়েস্টিং হয়ে যায়। তো এটাকে আমাদের প্রিভেন্ট করতে হবে, প্লাস এই মাসল গুলার শক্তি বাড়াইতে হবে, এটা আমাদের উদ্দেশ্য। আর দ্বিতীয়ত, যখন আমরা এক্সারসাইজ করাবো তখন জয়েন্টের ব্লাড ফ্লোটা বাড়বে, রক্ত চলাচলটা বেড়ে যাবে, তাতে প্রদাহটা দ্রুত কমে যাবে। আর এছাড়া তাপ চিকিৎসা আছে, তাপ দিলে আমরা জানি জয়েন্টে তাপ দিলে ওইখানেও ব্লাডের প্রবাহ বেড়ে যায় এবং ইনফ্লামেশনটা কমে আসে এবং রোগী একটা ব্যথা কমে যায়, আরাম বোধ করে। স্যার, একজন রোগী কোন পর্যায়ে তার ব্যথাটা বাড়লে ডাক্তারের শরণাপন্ন হবে? হাঁটুতে ব্যথা যদি 2 সপ্তাহ 3 সপ্তাহ পরও ভালো হচ্ছে না, তাহলে তাকে ডাক্তারের কাছে সরাসরি শরণ।
স্যার আর যদি আঘাতপ্রাপ্ত ব্যথা হয় তাহলে সাথে সাথে যেতে হবে। স্যার আপনার ট্রিটমেন্ট কি দিচ্ছেন স্যার এই হাঁটুর ব্যথার জন্য? হাঁটু ব্যথার মূলত চিকিৎসা হচ্ছে, একটা যদি ব্যথা বেশি হয় তাহলে কিছু ব্যথার ওষুধ দিতে হবে প্রয়োজন মতো, পরিমাণ মতো, ডাক্তারদের পরামর্শ সহিত। আর কিছু কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট আছে নির্দিষ্ট, যেটা বাতের জন্য দরকার হয়। আর এক্সারসাইজ তো অবশ্যই করতে হবে। এক্সারসাইজ চিকিৎসা চলাকালীন এবং পরবর্তী জীবনেও তাকে এক্সারসাইজ করে যেতে হবে যাতে এটা না হয়। এছাড়া কিছু উপদেশ মেনে চলতে হবে। আমরা মূলত কমন যে উপদেশগুলো আছে, যেমন নিচে বসতে নিষেধ করি। আমাদের দেশে যেমন মহিলারা তারা পিঁড়িতে বসে, টুলে বসে কাজ করে, এতে হাঁটুর ব্যথাটা বৃদ্ধি পায়। আমরা তাদেরকে উঁচু মুড়া, উঁচু টুল বা চেয়ারে বসে কাজ করতে বলি। তারপর সিঁড়ি ভাঙা, যদি 5 তলা 6 তলায় বা উপরের দিকে থাকে, সিঁড়ি উঠতে নামতে তার ব্যথাটা বৃদ্ধি পায়। তাদেরকে আমরা উপদেশ দিব লিফট সহ বাসা অথবা নিচতলা 2 তলায় থাকার জন্য। আর কাজের যে অন্যান্য এনভায়রনমেন্ট যেগুলো আছে, যেমন কাপড় কাচা, মশলা বাটা, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, এগুলি করার জন্য তাকে একটু মডিফাইড ওয়েতে করতে হবে। দাঁড়ায় দাঁড়ায় যে করা যায় সেইভাবে তাকে কাজকর্মগুলো করতে হবে। স্যার আপনি বলছিলেন যে বাসায় বসে আমরা যে রেমিডিস গুলো নিতে পারি তার মধ্যে মানে ঠান্ডা গরমের একটা শেক দেওয়ার কথা বলেছিলেন। তো স্যার এই ঠান্ডা গরম শেকটা আমরা কেন দিচ্ছি? ঠান্ডাটা দেওয়া হয় সাধারণত আঘাত প্রাপ্ত হইলে, খুব বেশি সিভিয়ার পেইন যখন হয় তখন সঙ্গে সঙ্গে আঘাত দেওয়া হয়, বরফ দেওয়া হয় বা ঠান্ডা পানি দেওয়া হয়। তার কারণ হলো ঠান্ডা দিলে ওইখানকার ব্লাড ভেসেল গুলা তখন সংকুচিত হয়ে যায়, সেই ব্লাড ব্লিডিংটা কমে যাবে, এটা ফুলে যাবে না। সঙ্গে সঙ্গে শুরু করতে পারলে আর ফুলবে না, ফুলাটা বন্ধ হয়ে যাবে, আর ঠান্ডাটাও কমে যাবে। ঠান্ডার যে অনুভূতিটা সেটাও কমে আসবে। স্যার আমরা জানি যে স্যার আমাদের দেশে দেখা যাচ্ছে যে ব্যথা হলে পেইন কিলার খাচ্ছে সবাই। তো স্যার এই পেইন কিলারে কি কোনো কমপ্লিকেশনস আছে যদি স্যার সেটা লং টার্ম অনেক দিন ধরে খায়? হ্যাঁ, তা তো আছেই। পেইন কিলার দিতে হলে প্রথমত তার কিছু জিনিস জেনে নিতে হবে, যেমন তার পেপটিক আলসার আছে কিনা, পেটে ব্যথা, আলসারের কোনো রোগ আছে কিনা জানতে হবে, তার অ্যাজমার সমস্যা আছে কিনা জানতে হবে, তার কিডনির সমস্যা আছে কিনা, লিভারের সমস্যা আছে কিনা। মূলত এগুলি জেনে তাকে ব্যথার ওষুধ দিতে হবে। আর ব্যথার ওষুধের পরিমাণটাও ওইভাবে ঠিক করতে হবে, কার কতটুকু দরকার। কিছু বেশি ব্যথার একরকম, কম ব্যথার আরেক রকম ওষুধ, এবং কতদিন খাবে সেটা মনিটর করতে হবে। প্রয়োজনীয় বেশি খাওয়া যাবে না, সেটা আমাকে দেখতে হবে। এবং যখনই ব্যথা কমে আসবে আমরা ওষুধটা কমিয়ে নিয়ে বন্ধ করে দিব। তার সাথে সাথে যে উপদেশগুলো, নিয়ম, সেটা মেনে চলতে হবে। যেমন সে ওষুধ খাওয়া চালিয়ে যাচ্ছে, আবার সে নিচে বসতেছে, সিঁড়ি ভাঙতেছে, অনিয়ম করতেছে, সেই ক্ষেত্রে। এবং আরেকটা আমরা সাধারণত উপদেশ দিই, সেটা হচ্ছে টয়লেট। যাদের হাঁটু ব্যথা হবে তাদেরকে হাইকমোড ইউজ করার জন্য। সে যদি ওই নিয়মগুলো না মানে আর ওষুধ খেয়ে যায়, তাহলে তার দীর্ঘমেয়াদী ওষুধ খাইতে হবে। সেই ক্ষেত্রে তার কিডনি বা অন্যান্য অর্গানের ক্ষতি হতে পারে। আমরা চাচ্ছি যে কম ওষুধ খাওয়া এবং দ্রুত ওষুধগুলি বন্ধ করা, আর নিয়মগুলা, ব্যায়াম, এগুলি মেনে চলা, লাইফ লং মেনে চলা। স্যার আপনি বলছিলেন যে স্যার সিঁড়ি ভাঙাটা এটা হাঁটুর সমস্যা যাদের আছে তাদের জন্য একটা সমস্যা। তো স্যার সিঁড়ি কি তারা বাইতে পারবে না? বা ধরেন যেমন ধরেন 1 তলা 2 তলায় উঠলে যদি সিঁড়িতে উঠতেই হয়, তাহলে 2-একটা নিয়ম মেনে চলতে পারে। একটা হচ্ছে যেমন রেলিং ধরে ধরে ওঠা। আর যদি বেশি ব্যথা হয়, যদি ডান হাঁটুতে বেশি ব্যথা হয়, তাহলে ওঠার সময় বাম পা আগে দিয়ে ওঠা এবং নামার সময় ডান পা আগে দিয়ে নামা। অর্থাৎ আক্রান্ত ভালো পাটাকে ব্যবহার করবে ওঠার সময়, আর আক্রান্ত পাটাকে ব্যবহার করবে নামার সময়। আর যদি 2 তলা বা 3 তলায় উঠতে হয়, তাহলে আমরা বলি যে তাকে প্রতি তলায় একটু 1-2 মিনিট দাঁড়িয়ে একটু রেস্ট নেওয়া, তারপরে। জি স্যার। স্যার লং টার্ম ক্যালসিয়াম ট্যাবলেট খেলে কি কোনো প্রবলেম হয়? আমাদের দেশে যেমন দেখা যাচ্ছে স্যার, হাঁটুর সমস্যা বা হাড়ের কোনো সমস্যা আছে, তারা ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছে, মনে করছে ক্যালসিয়াম কম আছে। তো স্যার এটার কি কোনো এখানে ক্যালসিয়াম কমের যে ধারণাটা, এটা একেবারে যে ভুল তা নয়। কারণ আমাদের যে খাবারের যে হ্যাবিট, আমরা যেসব খাবারে ক্যালসিয়াম থাকে সেগুলি আমরা কম খাই। যেমন বেশি ক্যালসিয়াম আছে দুধ,
এবং মাছ, ছোট মাছ, এগুলি আমরা কম খাই, আমরা কার্বোহাইড্রেটটা বেশি খাই। সেই জন্য আমাদের খাবারের হ্যাবিটের জন্য আমাদের ক্যালসিয়ামের শর্ট হয়। তবে সেটা ব্লাড টেস্ট করে দেখা যেতে পারে কি পরিমাণ ক্যালসিয়াম আছে। তার সাথে দেখতে হবে ব্লাডে ভিটামিন ডি কেমন আছে। আজকাল দেখা যাচ্ছে এমনকি আমেরিকাতেও তাদের 50% জনগণের মধ্যে ভিটামিন ডির অভাব আছে। আমাদের দেশেও এবং ইন্ডিয়াতে এবং বিভিন্ন আরব দেশেও দেখা যাচ্ছে যে ভিটামিন ডির খুব অভাব। ভিটামিন ডি যদি কম থাকে তাহলে ক্যালসিয়ামটাকে অ্যাবজর্ব করতে পারতেছে না, ক্যালসিয়ামটাকে কাজে লাগাতে পারতেছে না। সেই জন্য ভিটামিন ডির অভাবে তার প্রবলেমটা হচ্ছে নট সরাসরি যে ক্যালসিয়ামের অভাব আছে। এটাও এখন আমাদের দেশে টেস্ট করা যাচ্ছে, ভিটামিন ডি টেস্ট করা। এছাড়া ভিটামিন ডি যেমন খাবার, ডিম বা ফল, যেসব খাবারে ভিটামিন ডি বেশি। ভিটামিন ডির অভাবে রিকেটস হয় বাচ্চাদের, রিকেট হয় বাচ্চাদের, হ্যাঁ বড়দের। রাইট। তো স্যার রিকেটসটা কেন হচ্ছে স্যার বাচ্চাদের? বাচ্চাদের যদি ভিটামিন ডি কম হয় তাহলে রিকেট হয়, অর্থাৎ হাড়ের যে শক্তিটা, মানে এটা ডেন্সিটিটা কম থাকে, হাড়টা নরম থাকে, বাঁকা হয়ে যায়। এখানেও ভিটামিন ডি এবং ভিটামিন ডির অভাবে ক্যালসিয়ামটা অ্যাবজর্ব না হওয়ার জন্য হাড়টা গঠন হয় না, শক্তিশালী হয় না, মজবুত হয় না, এবং বডি ওয়েটে এটা আস্তে আস্তে বাঁকা হয়ে যায়। স্যার আপনি একটু আগে বলেছিলেন যে হাঁটুই আমাদের ওজনটা বহন করে। তো স্যার যদি কারো ওজন বেশি থাকে বা ওভারওয়েট থাকে বা ওবেসিটি থাকে কারো, সেই ক্ষেত্রে কি তার হাঁটুর সমস্যা দেখা দিতে পারে? অবশ্যই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা আমাদের দেশে এবং উন্নত বিশ্বে এখন ওজন বাড়ার প্রবণতা হয়ে গেছে যান্ত্রিক কারণে, খেলাধুলার অভাব এবং খাবারের হ্যাবিট। এখানেও খাবারের হ্যাবিট, অর্থাৎ বাইরের খাবার, ফাস্টফুড বা রিচ ফুড গুলি খাওয়ার জন্য ওজন বেড়ে যাচ্ছে। যেহেতু হাঁটু আমাদের ওজন বহন করতেছে, যেখানে হাঁটুটা তৈরি করা হয়েছে 30 কেজি টানা ওজন নেওয়ার জন্য, তাকে দেওয়া হচ্ছে 50 কেজি, ওভারলোড হচ্ছে। লোড ম্যানেজমেন্টটা এখানে প্রবলেম হয়ে যাচ্ছে। হাঁটু টানতে পারে 30 কেজি, দেওয়া হচ্ছে 50 কেজি। এই যে ওভারওয়েটের জন্য সে একসময় ফেল করে যায়, তার জন্য বিভিন্ন রোগগুলো দেখা যাচ্ছে। আর যদি ওজনটা কমায় দেওয়া যায়, যেমন কারো যদি হাঁটুতে ব্যথা থাকে, সে যদি আরো 10 কেজি ওজন নেয়, 5 কেজি 10 কেজি, তাহলে তার ওয়েটটা বেড়ে যাবে, ব্যথাটা বেড়ে যাবে। আবার শরীরের যে ওজন সেটাও একইভাবে হাঁটুর উপর কাজ করতেছে। এই ক্ষেত্রে যদি তার ওজনটা কমানো যায়, সে যদি 10 কেজি ওজন কমায় নিতে পারে, তাহলে হাঁটুর উপর লোডটা কমে যাবে। সেই জন্য সমস্ত চিকিৎসার পাশাপাশি যদি সে অবেজ থাকে, তাহলে সে কিভাবে ওজনটা কমাবে সেই ব্যাপারে তাকে উপদেশ দিতে হবে। স্যার আর্থ্রাইটিসের কারণে কি কোনো কমপ্লিকেশনস বা জটিলতা হতে পারে? আর্থ্রাইটিস যেহেতু এটা ইনফ্লামেশন বা এটা আক্রমণাত্মক রোগ, এটা জয়েন্ট গুলাকে ধ্বংস করে দেয়, খেয়ে ফেলে। যেমন জয়েন্টের উপরে যে কার্টিলেজ থাকে, তরল একটা পিচ্ছিল জিনিস যার উপরে হাঁটুটা মুভ করে, সেটাকে নষ্ট করে দেয়, খেয়ে ফেলে চলে যায়। তখন বোন, যেটা শক্ত বোনটা বের হয়ে আসে, এবং বনে বনে সেখানে হাড়ে হাড়ে ঘর্ষণ হয় এবং ব্যথা বেড়ে যায়। এছাড়া আশেপাশের যে লিগামেন্ট গুলো আছে, মেমব্রেন গুলো আছে, সেগুলাও সে নষ্ট করে দেয়। যার জন্য জয়েন্টের যে স্টেবিলিটি সেটা নষ্ট হয়ে যায়। জয়েন্টটা হয়তো ডান দিকে বেঁকে গেল, বাম দিকে বেঁকে গেল, তাতে তার ওজন বহন কমার ক্ষমতাটা কমে আসে, এবং মাসুলগুলোকে আস্তে আস্তে শুকিয়ে দুর্বল করে দেয়। ফলে তারপরটা বলতে পারেন যে পঙ্গুত্ব বা একটা লিমিটেশন চলে আসে। সে বেশি দূর হাঁটতে পারবে না, বেশি দূর নিচে বসতে পারবে না, বিভিন্ন কাজের গতি কমে আসবে, হাঁটার গতি কমে আসবে, চলাচল বা কাজকর্মের গতি কমে আসবে। হ্যাঁ, এক ধরনের পঙ্গুত্ব বলা যেতে পারে এটাকে। স্যার আমাদের দেশে কি এখন হাঁটুর ব্যথার জন্য কোনো আধুনিক চিকিৎসা এসেছে? আধুনিক, হ্যাঁ, উন্নত বিশ্বে যেসব চিকিৎসা আছে তার প্রায় সবই এখন বাংলাদেশে আছে। যেমন ফিজিওথেরাপি বা মডার্ন যে ড্রাগ গুলো আছে, ঔষধ গুলো আছে, সেগুলি চলে আসছে। পরীক্ষা নিরীক্ষা, মডার্ন পরীক্ষা নিরীক্ষা সব চলে আসছে মোটামুটি সব। এমনকি হাঁটুর ব্যথার যেটা কোনো কোনো ক্ষেত্রে অপারেশন প্রয়োজন পড়ে, সেই অপারেশন এখন বাংলাদেশে হচ্ছে। এমনকি জয়েন্ট রিপ্লেস করা, যেটা অর্থোপেডিক সার্জনরা করেন, যেমন লাস্ট স্টেজে যখন আর কোনো চিকিৎসা কাজ হবে না, তখন তাকে জয়েন্ট রিপ্লেস করতে হবে, সেটাও বাংলাদেশে হয়েছে। স্যার আমাদের ফেসবুকে কমেন্ট আসছে, আমরা একটু ফেসবুকে কমেন্টে নিয়ে আসছি। স্যার সুমাইয়া রহমান লিখেছেন,
ওনার হাঁটুতে উঠতে বসতে অনেক ব্যথা করে, কোনো কাজ করতে পারেন না। ওনার বয়স 30 বছর। 4 মাসে বেড়েছে 12 কেজি। ওনার ওয়েট 4 মাসে 12 কেজি বেড়েছে এবং ওনার 5 মাসে একটা বেবি আছে। উনি আর এখন কি করণীয় উনি একটু জানতে চাচ্ছিলেন। স্যার, ফ্যানের নাম হচ্ছে সুমাইয়া রহমান। ধন্যবাদ সুমাইয়া। আপনার কথায় জানা গেল আপনার ওজনটা বেশি এবং আপনাকে বাচ্চা ক্যারি করতে হয়, এটাও একটা ওজন, ওভারলোড হচ্ছে আর কি। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ওজন কমাইতে হবে, ওজনের জন্য খাওয়া কমাতে হবে আর এক্সারসাইজ করতে হবে। তো যেহেতু আপনার হাঁটু ব্যথা, আপনি হাঁটাহাঁটি বেশি করতে পারবেন না, আপনাকে হাতের এক ব্যায়ামগুলা করতে হবে। যেমন আপনি ডাম্বেল নিয়ে হাতের এক্সারসাইজ করতে পারেন, এতে ক্যালোরি বার্ন হবে এবং ওজন কমবে। খাওয়ার মধ্যে তৈলাক্ত খাবার এবং ভাত, রুটি, কার্বোহাইড্রেট খাবারগুলা কমাই দিতে হবে এবং এটা গ্রাজুয়ালি কমাইতে হবে। যেমন আপনার বর্তমান খাবার থেকে 1/5 ভাগ কমায় নিতে পারেন এবং 2 মাস 3 মাস পর আস্তে আস্তে খাবারটা কমায় আনতে হবে। হাঁটুর কিছু ব্যায়াম আছে, সেটা আপনাকে কোনো সেন্টারে যেয়ে বা পঙ্গু হাসপাতালে আপনি যেতে পারেন, সেটা শিখে নিতে হবে, সেই ব্যায়ামটা করতে হবে। আর আপনার হ্যাবিট গুলাও চেঞ্জ করতে হবে, নিচে বসা বন্ধ রাখতে হবে, উঁচু জায়গায় চেয়ারে বসে কাজ করবেন আর প্রয়োজনে একজন ডাক্তার দেখিয়ে নেবেন। স্যার, এরপরে আরেফিন আহমেদ সাগর লিখেছেন, ওনার বয়স 26 বছর। ওনার চিকুনগুনিয়ার জ্বর হয়েছিল, তারপর থেকে ওনার হাঁটুতে এবং পায়ের গোড়ালিতে অনেক বেশি ব্যথা। আর এই ব্যথার জন্য সে তার পা মাটিতে ফেলতেই পারছে না। উনি এখন কি করবেন, আপনি একটু ওনাকে উপদেশ দিলে স্যার ওনার জন্য ভালো হতো। নামটা কি বললেন? স্যার, নাম হচ্ছে আরেফিন আহমেদ সাগর। সাগর, সাগর ভালো একটা প্রশ্ন করেছেন, যুগ উপযোগী। এখন বাংলাদেশে সর্বত্র চিকুনগুনিয়া মহামারীর আকার ধারণ করেছে। চিকুনগুনিয়া জ্বরের সাথে ব্যথা একটা কমন। তো এই ব্যথাটা খুব দুশ্চিন্তা করার কারণ নাই, কারণ এটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। 1, 2, 3 সপ্তাহ লাগতে পারে, কখনো কখনো বেশিও লাগতে পারে। এর জন্য আপনি প্রথমে পর্যাপ্ত পরিমাণে পানি এবং খাওয়ার স্যালাইন খাবেন। আর ব্যথা কমার জন্য প্যারাসিটামল 1টা করে 3 বার, প্রয়োজনে 1.5টা করে 3 বার, বেশি ব্যথা হলে 2টা করে 3 বার খাবেন। এতে যদি ব্যথা না কমে তাহলে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্যার, আমাদের এই বিষয়ে আরেকজন ফ্যান কমেন্ট করেছেন, জলি পারভিন ওনার নাম। উনিও জানতে চাচ্ছিলেন স্যার যে এই ব্যথাটা কতদিন থাকতে পারে এবং এই ব্যথাটার জন্য কি কোনো ব্যথার ওষুধ খেতে হবে কিনা। হ্যাঁ, এটা আমরা ইতিমধ্যেই বলে ফেললাম যে এটা সাধারণত 1 থেকে 3 সপ্তাহ থাকে, খুব রেয়ারলি এটা মাস বা বেশি। সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে এটাতে আপনার ধৈর্য হারার কোনো কারণ নেই। এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই প্যারাসিটামলেই ভালো হয়ে যায়। আর অন্য ওষুধ নিতে হলে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। স্যার, আর্থ্রাইটিস যাদের আছে, যাদের চিকুনগুনিয়া হচ্ছে, তাদের তো ব্যথাটা অনেকদিন স্টে করছে। তো স্যার, এই ব্যথাটা কি তাদের কতদিন ধরে থাকতে পারে স্যার? যাদের আর্থ্রাইটিস আছে তারপর চিকুনগুনিয়া হয়, সেই ক্ষেত্রে ব্যথাটা আরো বেড়ে যায়। এই ক্ষেত্রে আমরা ব্লাড টেস্ট করতে হবে, দেখতে হবে যে চিকুনগুনিয়া নাকি ডেঙ্গু নাকি আর্থ্রাইটিসের ব্যথাটাই আছে, সেটা দেখতে হবে। এই ক্ষেত্রেও আমাদের চিকিৎসা একই, তাকে পর্যাপ্ত পানি খাবে এবং জ্বরের জন্য প্যারাসিটামল খাবে। আর যদি তার ব্লাড ভালো থাকে তাহলে তার পূর্বের ওষুধগুলো চালিয়ে যাবে। স্যার, এরপরে রিমানা ফাতেমা লিখেছেন, 1.5 মাস আগে ওনার অ্যাঙ্কেলে খুব ছোট একটা হাড্ডি ভেঙেছে, ব্যথা কমে যায়, একদম নাই হয়ে যায়, আবার ব্যথাটি ফিরে আসে, হাঁটতে গেলে ব্যথা ফিল হয়, মাঝে মাঝে ব্যথা হাঁটু পর্যন্ত উঠে যায়। উনি সারাক্ষণই রেস্টে থাকে, পা উঁচু করে রাখে বালিশের উপরে। উনি এখন কি করবেন? ওনার বয়স 25 বছর, ওজন 75 কেজি। রুমানা, আপনি বলছেন আপনার হাড় ভেঙে গেছে, তো সেই ক্ষেত্রে আপনাকে অর্থোপেডিক্স একজন ডাক্তার দেখানোর উচিত। আপনি দেখিয়েছেন কিনা জানি না। হাড় ভেঙে গেলে যদি খুব ভালো মানে অ্যালাইনমেন্ট থাকে, সরে না যায়, সাধারণত প্লাস্টার করে দেওয়া হয় এবং হাঁটা জোড়া লেগে যায়। জোড়া লাগতে এখানে 3 থেকে 6 সপ্তাহ, আর যাদের বয়স বেশি আরো বেশি সময় লাগে। তত সময় আপনাকে রেস্টে থাকতে হবে, অর্থাৎ পায়ে ভর দেওয়া যাবে না। আর কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে অপারেশন করতে হয়, সেই ক্ষেত্রে আপনি পঙ্গু হাসপাতালে যোগাযোগ করতে পারেন বা যে কোনো অর্থোপেডিক সার্জনের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিতে হবে। স্যার, এরপরে আমাদের ফ্যান জাকারিয়া ফরহাদ পলক লিখেছেন,
ওনার আজ থেকে 6-7 বছর আগে ফুটবল খেলতে গিয়ে ডান পায়ে মারাত্মক আঘাত পায়। পরবর্তীতে এক্স-রেতে কিছু ধরা না পড়লেও ডান পাটি অস্বাভাবিক লাগে ওনার কাছে সবসময়, এবং হাঁটুতে ভারী একটা অনুভব উনি ফিল করেন, এবং একটু নাড়াচাড়া করতে গেলে হাঁটুর জয়েন্টে একটা মটমট শব্দ হয়। উনি জানতে চাচ্ছিলেন যে স্যার ওনার কোনো সমস্যা আছে কিনা বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে কিনা। অবশ্যই, যেহেতু আপনার একটা আঘাতের হিস্ট্রি আছে সেখানে এবং এক্স-রে স্বাভাবিক বলতেছেন, সেই ক্ষেত্রে হয়তো বা এমআরআই পরীক্ষা করতে হবে। এখানে ভিতরে যে লিগামেন্ট গুলো আছে সেগুলি যদি ইনজুরি থাকে সেই ক্ষেত্রে, এবং যেহেতু দীর্ঘদিন হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে হয়তো অপারেশনের প্রয়োজন হতে পারে। এই অপারেশন বাংলাদেশে এবং আমাদের পঙ্গু হাসপাতাল অর্থাৎ নিটোরে হয়। আপনি একজন ভালো অর্থোপেডিক্স এর সাথে যোগাযোগ করবেন। স্যার এরপরে শান্তা নামে একজন ফ্যান লিখেছেন, ওনার বয়স 22 বছর। ওনার কোমরে টিউমারের মতো একটা হয়েছে, ওনার যেটার জন্য ওনার কোমরে প্রচন্ড ব্যথা এবং ব্যথাটি মাঝে মাঝে নিচেও নামে। উনি জানতে চাচ্ছিলেন যে স্যার এটা চিকিৎসা কি কি হতে পারে এবং উনি এখন কি করবেন। টিউমার অবশ্যই আপনাকে ডাক্তার দেখাতে হবে, সেখানে এক্স-রে এবং অন্যান্য পরীক্ষা করে কোন ধরনের টিউমার সেটা নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে অপারেশন লাগতে পারে, খাওয়ার ওষুধও লাগতে পারে। আপনি একজন অর্থোপেডিক সার্জন সাথে যোগাযোগ করেন। স্যার আমাদের একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। স্যার এখন বাংলাদেশে এটা অহরহ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে দেখা যাচ্ছে স্যার যে বাইক অ্যাক্সিডেন্ট করে লিগামেন্ট ছিঁড়ে যাচ্ছে স্যার, বা লিগামেন্ট টিয়ার হচ্ছে, এটা ডান পা বাম পা বা অ্যাঙ্কেলের লিগামেন্ট ছিঁড়ে যাচ্ছে। তো স্যার এগুলো ট্রিটমেন্ট গুলো কি এবং তারা কি স্বাভাবিক জীবনে আবার ফেরত আসতে পারে কিনা? লিগামেন্ট যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রে দেখতে হবে লিগামেন্টটা কতটুকু ছিঁড়েছে, পার্শিয়াল আর কমপ্লিট। যে সম্পূর্ণ ছিঁড়ে যায় তাহলে এটা অপারেশন করতে হবে। অপারেশন করার পর পরবর্তীতে আবার ফিজিওথেরাপি করতে হবে যাতে তার জয়েন্টের মুভমেন্টটা চলে আসে, অর্থাৎ বিশেষ বিশেষ কিছু এক্সারসাইজ করতে হবে। স্যার এই লিগামেন্টটা ছিঁড়ে গেলে কি আমরা আর্টিফিশিয়াল যে লিগামেন্ট লাগানো হয় অপারেশনের মাধ্যমে সেটাকে আগের মতো তাকে নর্মাল লাইফস্টাইল এনে দিতে পারে স্যার? হ্যাঁ, অলমোস্ট নর্মাল আসবে। ইমিডিয়েটলি যদি অপারেশন করা হয় তাহলে তো এটা শুধু জাস্ট সুসার সেলাই করে মেরামত করা হয়। আর যদি লেট হয়ে যায়, গ্যাপ হয়ে যায়, তখন হয়তো অন্য অন্য লিগামেন্ট লাগানো হয়। স্যার এটা ট্রিটমেন্ট কি স্যার শুধু অপারেশনই নাকি এমনিতেই স্যার ফিজিওথেরাপি? অপারেশনের পর আবার ফিজিওথেরাপি করে তাকে নরমাল লাইফে আনতে হবে। স্যার গাউট তো বাংলাদেশের পার্সপেক্টিভ অনেক কমন একটা ডিজিজ। তো স্যার গাউটে মানে দর্শক কিভাবে বুঝবে, যে উপসর্গগুলো কি দেখে বুঝবে যে তার গাউট হয়েছে বা কিছু? গাউট বাংলাদেশে খুব বেশি কমন তা নয়, বরং উন্নত বিশ্বে গাউট বেশি কমন। যারা বেশি মাছ মাংস খায় তাদের গাউট বেশি হয়, অর্থাৎ ধনী লোকদেরই এই রোগটা বেশি হয়, পোর বা গরিবদের কম হয়। এছাড়া এর একটা বংশগত কারণ আছে। আমাদের শরীরে যে ইউরিক অ্যাসিড তৈরি হয়, এই ইউরিক অ্যাসিডটা কিডনি মাধ্যমে বের হয়ে যায়। যদি কারো ইউরিক অ্যাসিড বের হওয়ার ক্ষমতা কমে যায়, অর্থাৎ বডিতে ইউরিক অ্যাসিড জমা হয়, বা যদি কোনো কারণে ইউরিক অ্যাসিড তৈরি আর বেশি হতে থাকে, তখন এই গাউটের দেখা দেয়। গাউটের ব্যথাটা সাধারণত টিপিক্যালি যেটা হয় সেটা হচ্ছে এটা ছেলেদের, মেল যাদের তাদের হয়, মহিলা বা ফিমেলদের এটা খুবই রেয়ার। আর মেয়েদের হবে আফটার মেনোপজ, অর্থাৎ বয়স বেশি হইলে তাদের হবে, অল্প বয়সে হবে না। আর যাদের হার্টের ডিজিজ থাকে, কিছু ঔষধ খায়, ডায়াবেটিক্স বা বিভিন্ন ঔষধ আছে, সেই ওষুধগুলি দীর্ঘদিন খাওয়ার পরেও গাউট হইতে পারে। তো গাউটের লক্ষণটা সাধারণত পায়ের আঙ্গুল, বিশেষ করে যে বুড়ো আঙ্গুলটা, এই আঙ্গুলটাতে আক্রমণ করে এবং হঠাৎ করে শুরু হয়, জয়েন্টটা ফুলে যায়, লাল হয়ে যায় এবং তীব্র ব্যথা হয়, যেটা 3 দিন 5 দিন বা 7 দিন পর আবার চলে যায়। এইভাবে এটা শুরু, তারপরে আবার বারে বারে আসতে পারে। এইটা রোগ নির্ণয়টা খুবই সহজ, এবং রক্তের একটা পরীক্ষা আছে, সিরাম ইউরিক অ্যাসিড, এটা দেখতে হয়, এটা লেভেলটা কত আছে, সেই অনুযায়ী তাকে খাদ্যের অভ্যাস পরিবর্তন করতে হবে। অর্থাৎ মাংস, বিশেষ করে গরু এবং খাসির মাংসটা তাকে অ্যাভয়েড করতে হবে, রেড মিটটাকে অ্যাভয়েড করতে হবে, এবং অন্যান্য প্রোটিনগুলো একটু কম খেতে হবে। যেমন মুরগির মাংস, সে যদি আস্তা মুরগি খেয়ে ফেলে তাহলে তার এটা বাড়তে পারে, 1-2 টুকরা সে খেতে পারবে।
আর কিছু কিছু ঔষধ কোনো কোনো সময় লাগে। যদি বারবার গাউট হয় সেক্ষেত্রে তাকে ওষুধ খাইতে হয়, যেটা ইউরিক অ্যাসিডটাকে কমায় রাখে। স্যার, ফেসবুকে আমাদের ফ্যান রাজীব বিন সুফিয়ান লিখেছেন, মাঝে মাঝে সকালে ঘুম থেকে উঠে দেখে ওনার পায়ে ব্যথা করে এবং আসলে উনি বুঝতে পারে না ব্যথাটা কেন হচ্ছে। উনি জানতে চাচ্ছিলেন যে এই ব্যথাটার কারণ কি কি হতে পারে এবং উনি অন্য সময় ওনার সবসময় ব্যথা করে না, শুধু সকালবেলা ঘুম থেকে উঠলেই ব্যথাটা করে। তো সেটা কি কারণে হতে পারে? রাজীব, আপনার সমস্যাটা বুঝতে পেরেছি। এটা আপনাকে কিছু পরীক্ষা করতে হবে, বিশেষ করে আপনার ভিটামিন ডি কেমন আছে, থাইরয়েড হরমোন কেমন আছে এবং রক্তের ইলেকট্রোলাইট গুলা কেমন আছে এটা দেখতে হবে, এবং ডায়াবেটিস আছে কিনা সেটাও দেখতে হবে। দেখে সেইভাবে চিকিৎসা নিতে হবে। খাবারের মধ্যে আপনার যদি ডায়াবেটিস না থাকে তাহলে আপনি খাওয়ার স্যালাইন, বিশেষ করে গরমে দুধ এবং ফল এইগুলি বেশি করে খাবেন। আশা করি এতে আপনার ব্যথা আস্তে আস্তে চলে যাবে। তারপর নাজিহা বাড়ি লিখেছেন, ওনার বয়স 23 বছর, ওনার বয়স 27 বছর। 23 বছর বয়স থেকে ওনার ডান হাঁটুতে অনেক ব্যথা অনুভব করেন। উনি ওভারওয়েট। যখন ওয়েট কমে যায় তখন তার ব্যথাও কমে যায়, কিন্তু প্রেগনেন্সির পরে এই ব্যথাটি ফিরে এসেছে, সাথে কোমরের ব্যথাও হচ্ছে এখন। তো উনি ডাক্তার দেখিয়েছেন, ওনাকে বলেছেন এক্স রে করতে হবে না, কিন্তু তাকে ক্যালসিয়াম ট্যাবলেট দিয়েছেন স্যার। তো এখন উনি বলছেন যে স্যার যতদিন উনি ওষুধ খাচ্ছেন ভালো আছেন, ওষুধটা ছেড়ে দিলে আবারও ব্যথা হচ্ছে। তো উনি এখন কি করতে পারেন? ওনার যেহেতু বারবার হচ্ছে সেই ক্ষেত্রে নাজিয়া আপনার এক্স রে এবং অন্যান্য পরীক্ষাগুলি করা দরকার। আর ক্যালসিয়ামটা দীর্ঘমেয়াদী খেতে হয়, কমপক্ষে 3 মাস 6 মাস, এবং প্রতি বছরই এটা খেতে হয়। খাবারের ভিতর দুধ, ডিম এবং ছোট মাছ এগুলি আপনি বেশি করে খাবেন, এবং ওজনটা অবশ্যই কম রাখতে হবে। সেই জন্য কার্বোহাইড্রেট খাবার এবং তেল জাতীয় খাবার সেটা কমায় দিতে হবে। স্যার, আমাদের একজন ফ্যান বলবো নাকি স্যার, আমাদের একজন গেস্ট ডক্টর স্যারই বলবো, স্যার কামরুল হাসান স্যার জানতে চাচ্ছিলেন যে অনেকক্ষণ বসে থাকলে ডান পায়ের কাফ মাসেলে ব্যথা করে, তো এটার কি কারণে হতে পারে এবং এটার করণীয়টা কি? কামরুল হাসান সাহেব, আমার মনে হয় যে এটা আপনার পায়ে রক্ত চলাচলের ব্যাঘাত হচ্ছে, সেখানে আপনার বসার স্টাইলটা দেখতে হবে। আর আমরা সাধারণত বলি যে দীর্ঘক্ষণ যারা বসে থাকেন তারা আধা ঘন্টা পর পর 1-2 মিনিট হেঁটে আবার বসবেন। আর যদি লং জার্নি, যেমন বাসে বা প্লেনে যারা চলাচল করেন, তাদের অ্যাঙ্কেল জয়েন্টটা, পায়ের গোড়ালিটা ওই বসা অবস্থায় মুভ করা এবং পাটাকে একটু সামনের দিকে ছড়িয়ে বসা, এতে সমস্যাটা কমে আসবে। ধন্যবাদ স্যার, আজকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করছি আপনার কথা থেকে দর্শক অনেক উপকৃত হয়েছেন। স্যার, যদি ডক্টরের উদ্দেশ্যে কিছু বলতেন। বর্তমান এই যুগ, যেটাকে বলা হয় ডিজিটাল যুগ, এই যুগের অনেক কাজকর্ম সহজ হয়ে যাচ্ছে। আর ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট, একসময় ডাক্তারদের চেম্বারে এসে লাইন দিয়ে নাম লেখাইতে হইতো, কষ্ট করতে হইতো, আবার এসে দেখাইতে হইতো। এখন তো আর সেটার প্রয়োজন নেই। তো ডক্টররা একটা অনলাইন একটা মাধ্যম, যার মাধ্যমে রোগীরা তার পছন্দ মতো চিকিৎসককে পছন্দ মতো দিনে ঘরে বসে অ্যাপয়েন্টমেন্ট করে দেখতে পারছে। এটা তার সময়কে বাঁচাচ্ছে, অর্থ বাঁচাচ্ছে। এতে ডাক্তারের যেরকম কাজের সুবিধা হচ্ছে, পেশেন্টদেরও সুবিধা হচ্ছে। এই ধরনের ব্যবস্থা পৃথিবীর সব দেশেই আছে, আরো ব্যাপকভাবে আছে। আমি আশা করি ডক্টররা এক সময় সমস্ত পেশেন্টদের দ্বারে পৌঁছে যাবে অনলাইনের মাধ্যমে, ভার্চুয়ালি। ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ, ডক্টরলাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, দেখতে দেখতে আজকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা জানেন doctorla.com বাংলাদেশের প্রথম অনলাইন ও কল সেন্টার ভিত্তিক ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস। আপনারা আমাদের সাথে রেজিস্টারকৃত দেশ জুড়ে যেসব ডাক্তার আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারা কল করতে পারেন 16484 এই নাম্বারে, অথবা ভিজিট করতে পারেন www.doctorla.com এই ঠিকানায়। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত ডক্টরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।